FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। দ্যাটস রাইট, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি রাস্তেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আমাদের সেই ঝড় বিভিন্ন জায়গায় থাকেন এবং তাদের প্রত্যেককে বলবো যে ঝড়ের পরিমাণ বা মাত্রা যাই হোক না কেন, আপনি আপনার আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার ওই জায়গার লোকাল অথরিটি যা বলছে এবং আপনার যেটা করা উচিত সেটা সবার আগে করে ফেলা। হ্যাঁ, সেটা খুব বেশি জরুরি এবং আমার মনে হয় যে সেটা শোনা উচিত। এবং আমার আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের যারা যারা শুনছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, এবং তাদের সবাইকেই আমি জানাচ্ছি আমাদের ভূত এফএমের আমন্ত্রণ এবং সেই সাথে আপনাদেরও সুরক্ষা কামনা করছি এবং আশা করছি আপনারাও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। এবং যারা যেখান থেকে আছেন না কেন আমাদের ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং কোন জায়গা থেকে লিখছেন সেটাও জানাবেন। শুরু করছি আজকের ভূত এফএম। শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি আপনার ঘটনা পাঠাতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, আর ফেসবুক পেজের লিঙ্কটা বলে দিচ্ছি www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর আমাদের টুইটারে আপনি আসতে পারেন এবং আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা Russell_Bhut FM। আপনারা জানেন সবাই, সেখানে এসেও ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমি যেটা করব এখন তো ঘটনা যাব। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL, আর আমি এখন ঘটনায় যাব এবং এখন পর্যন্ত পরিবেশ এনজয় করবেন। এবং আজকের ভূত এফএম শুরু করতে চাই আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল এবং সেটা আমি যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ে শোনাতে চাই। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত।
গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিশ্চান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড় ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরও মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ
সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি, হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার দুইজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম, হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডোম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স
ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচণ্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা। শুধু আর্তনাদজনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছেই এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচণ্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরও বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা। আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরও বলল আরও ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনেছেন তাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ, উত্তরা থেকে। সিলেটে ছাতকে। তো আমি ওখানে অ্যাডমিনের দায়িত্ব ছিলাম। তো একদিন সাডেনলি আমার ভাইয়ের কল পাই যে মা সিক, মা হসপিটালাইজড। সো দ্যাট ওয়াজ লাইক 2 o'clock। আমরা লাঞ্চের পরে, না 2 o'clock আফটারনুন, লাঞ্চের পরে কলটা পেয়ে। সো আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্ল্যান্ট ম্যানেজার অ্যাপ্রুভাল নিয়ে তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে ডে টাইমে যদি আমি ঢাকা আসি, প্রথমে আমাকে সিলেট যেতে হয়। সিলেট থেকে দেন বাস বাই এয়ার আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান্ট থেকে বেরোতে লাইক 2:30 আমি বের হয়ে
সিলেটে গিয়ে 4টা 4:30 একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেক্স লাইক 5 আওয়ার্স ম্যাক্সিমাম, কিন্তু ওদিন হবিগঞ্জে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে আমার ঢাকা পৌঁছতে পৌঁছতে রাত 12টা পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12টা বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি খুব ভালোভাবে, আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টের আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই, এই জন্য আমি অকটেনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িটা চালাই। সো ইঞ্জেক্টর কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে যায়। আচ্ছা। তো যাচ্ছি, তো কাওলা ব্রিজটার নিচ থেকে যাব, ওটা দেখি ওটা ক্রস করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। মানে স্যার স্লো মিনস ডেড স্লো। আমি সাথে সাথে অনেক কিছু চিন্তা করলাম, দ্য ওয়ে আই মেনটেন মাই কার ইটস নট পসিবল অ্যাট অল আর অকটেনে দেয়া। তো আমি মানে দেখতেছিলাম যে কি হচ্ছে, আমি এক্সেলারেটর আরও বেশি করে চেপে দিচ্ছি না, কিছুতে কিছু হচ্ছে না। আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিরারে মানে গাড়ি চালাই, সাইড মিরার দেখে। কখন রিয়েলি আমি রিয়ার ভিউ মিরারে তাকাই। আচ্ছা। তো সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিরারে। তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করি না কখনো। ইটস অ্যান অ্যানিমেল, লাইক এটা কুকুরও না আবার ঘোড়াও না, কুকুরের চেয়ে একটু লম্বা, একটু বেশি, আবার ঘোড়ার চেয়ে একটু ছোটো, বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। আচ্ছা। এটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে অবস্থা গাড়িটা। তখন আমি মানে ফার্স্ট অফ অল প্রথমে দেখতেছি আমার হাতটা সব ক্লাবস হয়ে যাচ্ছে ওটা থেকে। বাট আমি যেহেতু আল্লাহর রহমতে নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি, আমাকে এক হুজুর বলে দিয়েছিল এই ধরনের কিছু কখনো আয়াতুল কুরসির চেয়ে সূরাতুল ইখলাসটা ভালো কাজে দেয়। তো আমি ওটাই জোরে জোরে পড়তে শুরু করি। সো আমি একবার পড়লাম, দুবার পড়লাম, 3বার শেষ হয়নি। দেখি কোথাও কিছু নেই, আমার গাড়িটা যা খুব জোরে এয়ারপোর্টে আগে যে স্পিড ব্রেকারগুলো ছোটো ছোটো ওটার মধ্যে বাড়ি গেল। আচ্ছা। আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং, সব কিছু ঠিক আছে। আমি তারপর আবার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে মোটামুটি মা ছিল ক্রিসেন্ট হসপিটালে 7 নম্বরে, ওখানে গেলাম। কাউকে কিছু বুঝতে দেয়নি, এভরিথিং ওয়াজ অল রাইট। বাট আমি খুব ঘামছিলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল ওইটা তখন প্রকাশ করিনি, বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়েরা সবাই আছে। তো গেলাম, দেখলাম পরের দিন মার সেন্স ফিরলো। তো মার সাথে দেখা করলাম, তারপর লাইক 10 টাকা থেকে ব্যাক করলাম বাসায়। এই ছিল ফার্স্ট ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা পরের ঘটনাটা অনেক বড়, সেই ঘটনাটা আমরা আবারও ফিরে আসব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি যে আমাদের যারা শুনছেন তারা কি লিখছেন এই মুহূর্তে আমাদেরকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই লিখছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে রোহান লিখেছেন, আমাদের সাথে আছেন তিনি, এবং তিনি ভয় পেতে চান। রফিকুল ইসলাম আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং দোয়া চেয়েছেন সবার কাছে। ইন্ডিয়া থেকে লিখছেন, রাইট? আচ্ছা, না, তিনি বলেছেন যে যেখানেই থাকি না কেন দোয়া চা। আচ্ছা, না, হ্যাঁ, ইন্ডিয়া থেকে লিখছেন, মুর্শিদাবাদ লালগোলা থেকে, এবং তিনি লিখেছেন যে এই প্রাকৃতিক দুর্যোগ যেন মোকাবেলা করতে পারেন সেই জন্য দোয়া চেয়েছেন। সবাই দোয়া করি সব কিছু ঠিকঠাক থাকুক। আবরার আহমেদ রাজু আমাদের লিখেছেন, তিনি ভূত এফএম লাভ করেন, তাই ভূত এফএম শোনেন। আমাদের সাথে রিয়াদ সান, আমি টুইটার থেকে আগে শুরু করেছি, ভালুকা থেকে শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা রহমান নিশি, এবং তিনি হ্যালো ভাইয়া, আজকের ওয়েদারের সাথে ভূত এফএমটা ইজ টু পারফেক্ট, ওয়ে টু পারফেক্ট। আচ্ছা, ওকে। আমাদের সঙ্গে আছেন শান্তা ইসলাম, এবং তিনি দ্য ফার্স্ট ইনসিডেন্ট ওয়াজ গুড। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসিবুল হাসান রিফাত, এবং তিনি বলছেন তার লেখা পড়া হয় না কেন, আমি তো পড়ছি, একে একে পড়ছি। আপনি 3 মিনিট আগে লিখেছেন, এবং 3 মিনিট আগে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটাই হচ্ছে যে আমার মেসেজ পড়া হয় না কেন। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান, এবং ইমেলটা বেশ ভালো লেগেছে সেটা তিনি বলেছেন। আবরার আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি ভূত এফএমের সাথেই আছি। আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম SR, এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। আবরার আহমেদ রাজু আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, ফার্স্ট ইমেলটা ভালো ছিল। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মইনুর সাগর,
এছাড়াও আছেন জিসান উল হাবিব তনয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাগর আমাদের সঙ্গে আছেন, MH সোহাগ আমাদের সঙ্গে আছেন, তাওহিদ আফ্রিদি, তামিমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, রাকিব হাসান আমাদের সঙ্গে আছেন, প্রিন্স আরকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান শাকিল, এছাড়াও শাহিন খান জেমস আমাদের সঙ্গে আছেন, MD রাজন আমাদের সঙ্গে আছেন, নাজমুল হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজীব হাসান মিঠুন, জায়েদ মাহমুদ আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন, এছাড়াও সাকিবুল ইসলাম শিমুল আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি দেখি যে রেডিও ফুর্তি যে ফেসবুক পেজটা সেখানে কে কে আছেন। রানা শেখ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই এই মুহূর্তে। এবং যেমন আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এই পেজটা থেকে আমি এই পেজটা একটু লিঙ্কটা বলে দিই, www.facebook.com/radio.furti, এবং সেইখানে আমরা এই মুহূর্তে আছি। ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাতুল মালিক, এছাড়াও MD শরীফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আল শাহরিয়ার আমাদের সঙ্গে আছেন, জাহেদ আলী আমাদের সঙ্গে আছেন, সাব্বির হোসাইন আমাদের সঙ্গে আছেন, শিরোনামহীন বাবু আমাদের সঙ্গে আছেন আমাদের, এবং তিনি বলছেন প্লিজ ওয়েলকাম মি, ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি পুরোটা সময় আপনি এনজয় করবেন। MD নাইমুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন বিজয় আচার্যী এবং তিনি বলছেন যে যিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন। MNA রাসেল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইব্রাহিম ইসলাম লিটন, তিনি ভূত এফএম বলছেন লাভ ইউ ভূত এফএম। জনাথন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আই এম লিসনিং ফ্রম কাতার, আই লাভ ভূত এফএম লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরি জি তিয়ান উজ্জ্বল হালদার, এবং তিনিও আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন অনেকদিন পর শুনছি ভূত এফএম নিয়ে, তিনি অনেক এক্সাইটেড। রানা শেখ আমাদের সঙ্গে আছেন, আফসার ইমরান আমাদের সঙ্গে আছেন, রিশাদ আহমেদ মনির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাদিয়া নওরিন, এছাড়াও তানহা তাবাসুম রিয়া আমাদের সঙ্গে আছেন, সাবিলা অরিন আমাদের সঙ্গে আছেন, বরিশাল থেকে আছেন রাজভীর সহ আরও অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখানে দেখতে পাচ্ছি MD মারুফ হাসান অভি আমাদের সঙ্গে আছেন, রফিকুল ইসলাম রূপক আমাদের সঙ্গে আছেন, অ্যালেক্স ইফতেখার হোসেন শিমুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন MD আবুলাইজ ইসলাম আকাশ, আমাদের সঙ্গে আছেন তিতাস, AH তসনিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহমেদ রাহিম, MD নাইম শেখ আমাদের সঙ্গে আছেন, এবং শিরোয়েল কলোনি রাজশাহী থেকে তিনি শুনছেন, আবদুল্লাহ খান আমাদের সঙ্গে আছেন, সাতক্ষীরা থেকে শুনছেন, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, আরাফ মাহমুদ জাফর আমাদের সঙ্গে আছেন, MH রোমান আমাদের সঙ্গে আছেন, জীবন কুমার আমাদের সঙ্গে আছেন, সামিন আহমেদ আমাদের সঙ্গে আছেন, AR আমাদের সঙ্গে আছেন, AR বাদশাহ, এছাড়াও হাসান আলী আমাদের সঙ্গে আছেন, সচিব তালুকদার আমাদের সঙ্গে আছেন, আমানুল মাসুদ অপূর্ব আমাদের সঙ্গে আছেন, তৌফিক ইলাহি তনয় আমাদের সঙ্গে আছেন যশোর থেকে, এছাড়াও আরাফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইউনুস আলী সোহাগ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। জি। তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি। তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজটা, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষিকাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি, যে আজকে থেকে মানে 60 দশকে, জি, 1960 দশকের দিকে। তো ঘটনাটা ছিল এমন, জি, আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না, তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন।
তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি। তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি উনি আবার ওই মানুষের বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি। তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা বাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, 2 পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা, উনি লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিৎখির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরা ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা ওনারা জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচণ্ড জ্বর ছিল গায়ে। তো জ্বর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক করে, তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরও একবার তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তখন আমি সেম সিমেন্ট কোম্পানিতে কাজ করি, বাট আমি তখন প্ল্যান্ট থেকে আই ট্রান্সফার ইন ঢাকা সেলস টিম। আমার টেরিটরি ছিল হচ্ছে আপনার সাভার থেকে আরচিয়া পর্যন্ত, অ্যান্ড আমার ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে।
তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজরের পরে চলে যেতাম, ওখানে গিয়ে লাইক 9টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম, তারপর সারাদিনের কাজ শেষে আবার 8টা-9টার দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো আমরা বাসা আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে, মিডনাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কী করবো, কী ঘুমাবো, একসাথে আমি এখন ইয়েতে চলে যাই, মানিকগঞ্জে এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, সেলফ ড্রাইভিং কার ড্রাইভ করে যাব, তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না হয়ে যাচ্ছে। সো এটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিডনাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্কাটনেই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি, তো এয়ারপোর্ট রোড হয়ে, এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসন পর থেকে অকটেন নিয়ে ওটা একটু জাস্ট একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে এখন মনে করেন যেখানে লে মেরিডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আর একটু দূরে গেলে যখন মোটামুটি কাওলা ব্রিজটা ভিজিবল, মানে মোটামুটি একদম স্পষ্ট দেখা যায়, তা আমি খেয়াল করলাম যে একটা লোক একটু উঁচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাব, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনি একটা যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে ও রাস্তা দিয়ে চলে যাবে, ওইটা কিন্তু নেই, ওটা কিন্তু মানে গ্যাপলেস একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। তো আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110-এ, আমি আস্তে করে একটু বাঁ দিকে স্টিয়ারিংটা কাটলাম যে বাঁ দিক দিয়ে আমি বের হয়ে যাবো। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 ইয়ার্স ওই লোকটা থেকে দূরে সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিচ্ছে। আচ্ছা, উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি এমনিতে আপনার বাঁদিকে স্ট্রেংটা কেটে বাঁদিকে ঘুরে যায়, এখন যে উল্টা দৌড় দিচ্ছে, আমার তো আর করে কিছু নেই, আমি তো ওই স্পিডে আমি আই ক্যান ব্রেক মাই কার, কারণ আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্ট্রেংটা ঘুরেছি, আর অটো স্ট্রেংটা একটু জোরেই ঘুরে গেছে, আমি ওই লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি, উড়ে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আবার ডিভাইডের সাথে ইয়ে করলাম। তখন ওই গাড়িটা ছিল ফান কার্গো, একটা ফান কার্গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে, লেফট পায়ে, আর ব্রেক তো আছে, আমি দুইটা একসাথে চেপে ধরছি। চেপে ধরে আমার রাইট সাইডটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িতে স্টপ হয়ে গেছে, আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ। আমার সিট বেল্টটা বাঁধা ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং রাসেল ভাই, যখন ওই লোকটার উপর দিয়ে আমার গাড়িতে যায় আমি কিন্তু কিছু ফিল করি না, কিন্তু আপনার একটা চলন্ত গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে, আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবেন, শেক করলো বা কিছু বাড়ি খেলা একটাই হবে। আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতে এখন কী হবে। এর মধ্যে যদি ইটস লাইক 3টা বাজে, তখন রাত 2-4জন লোক অলরেডি একটা বাস থেমে গেছে, কী হয়েছে, তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছিলাম, বাঁ দিকের দরজা দিয়ে নামলাম। নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি, রক্ত বা মানে ব্লাড বা লোকের বডিটা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, নাথিং ইজ দেয়ার, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে কী হয়েছে ভাই, কীভাবে অ্যাক্সিডেন্ট করলে, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই, কিন্তু আমার মুখ থেকে তো কোনো আওয়াজ নেই, আমি তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ওই যে ডেড বডিটা খুঁজতেছি কোথায়। আপনার ভালো লাগছে না এই কারণে, এক্স্যাক্টলি নো, কারণ জানি যে এখন আমার গাড়িটা ভেঙে ফেলবে, এমনিতে আমাকে মাইর দিবে, এটা তো আমি কনফার্ম। কিন্তু মানে লাকিলি আর আনফর্চুনেটলি আমি কিছুই পারলাম না আসলে। ইট ওয়াজ লাইক এ ফেক একটা জিনিস। এবং আমার মনে হয় রাসেল ভাই, যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস দ্য ওয়ান রিজন আই ফাউন্ড ইট আউট ইন মাই লাইফ, যে দিস ইজ দ্য রিজন। অনেকে বলে না, এই যে অনেক দূর উনি গেল আবার দৌড় দিল উল্টা দিকে, দ্যাটস দ্য রিজন। এবং তারপরে ওই লোকজনে কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাঁদিকে নিয়ে গেল কর্নারে। দেন অনেকক্ষণ বসেছিলাম, নেক্সট 6টার দিকে উপরে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যেত দাঁড় করানো হলো। তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না মানিকগঞ্জে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসলাম, এই আর কি। আমি এই দুটো ঘটনা আমি চেয়েছিলাম যে আপনি একসঙ্গেই বলবেন। এই দুটো ঘটনা তো কাওলার ঘটনা, কিন্তু আপনার সাথে ছাতকেও ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে ঘটনাটা আপনার ছাতকে ঘটেছিল। দ্যাট ওয়াজ তখন ছাতকে তো দ্যাট ওয়াজ ইন 2007। আমি 2005 ওই সিমেন্ট প্ল্যান্টে জয়েন করি। 2007 তো আমার একটা রুটিন ছিল, যেহেতু আমার ফ্যামিলি ঢাকা থাকতো,
আমাদের প্ল্যান্টে কিন্তু একদিন ছুটি, অনলি ফ্রাইডে, আর এমনি ঢাকা অফিসে 2 দিন ছুটি। তো আমি করতাম কি, বৃহস্পতিবারে আমার অফিস শেষ করে রাতে বাসে উঠতাম, সকাল 4টার দিকে ঢাকা নামতাম, আবার ফ্রাইডে একটা 10 o'clock আমি এখান থেকে বাসে উঠতাম, পরদিন স্যাটারডে ছাতকে নেমে আবার অফিস করতাম। তো ছাতকে পৌঁছাতে এখান থেকে যেহেতু রাত 10টা 10:30টায় লাস্ট বাস, এরপর আর বাস নেই, ছাতকে ডাইরেক্ট বাস। তো আমরা ওখানে গেলে আমরা যেখানে থাকতাম ছাতকে, ওটা ছিল প্ল্যান্টের পরে আরও 1.5 কিলোস, ওটাকে আমরা হাউজিং কমপ্লেক্স বলতাম। আমরা ইম্পর্টেন্ট 48 মেম্বার্স, মানে 48 এমপ্লয়িজ আমরা কন্টিনিউয়াসলি ওখানে থাকতাম। ওটা করতে হলে আমাদের সুরমা নদীতে ক্রস করতে হতো। আমাদের ইঞ্জিন বোট ছিল, বাট ইঞ্জিন বোটগুলো 6টার আগে চলতো না, ডিউ টু দ্য সেফটি রিজন। ওটা রাত 10টার সময় ক্লোজ হয়ে যেত, মানে আমাদের সি শিপ চলে আসার ক্লোজ, তারপরে আবার সকাল 6টার সময় আবার স্টার্ট করতাম আমরা। তো ওটাও আমার আন্ডারে ছিল। সো আমি তো মানে বিং দ্য এডমিন ইনচার্জ, আই ক্যান ভায়োলেট দ্য রুলস, যেটা পলিসি, তাই না? তো আমাদের নদীর এপারে যারা আমরা এরকম ফ্রিকোয়েন্ট ঢাকা ট্রাভেল করতাম, নদীর এপারে একটা গেস্ট হাউস ছিল। তা আমরা ওই 2-3 ঘন্টা ওই গেস্ট হাউসে রেস্ট নিতাম। তো মে মাসে 2007-এর মে মাসে আমি এরকম একটা এরকম যাই, শুক্রবার ঢাকা থেকে রওনা করি। তো রওনা করবার রাত 2টার মধ্যে আমরা সিলেটে পৌঁছেছি, বিকজ ওয়েদার ওয়াজ কুল। কিন্তু সিলেট থেকে শুরু হয় আপনার অঝোর বৃষ্টি, এত, আর ছাতকের অধিকৃত এমনিতে বৃষ্টি খুব বেশি হয়, অনেক বেশি হয়। তারপরে আমরা মোটামুটি 3:30টার মধ্যে ছাতকে পৌঁছে যাই। তো আমি যেহেতু একটা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ছিলাম এবং প্রত্যেক সপ্তাহে আমি ঢাকা আসতাম, আমরা একটা মফিজ নামে একটা রিক্সাওয়ালা ছিল, স্ট্যান্ড বাই থাকতো প্রত্যেক শনিবারে। ওকে আমি একটা মোটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতাম, যেটা নাকি ইউজুয়াল রেন্ট হচ্ছে অনেক বেশি। আচ্ছা। তো আমার জন্যই ওয়েট করতো। তো আমি কি মফিজকে পেলাম ওখানে, তো 3:30 বাজে। আমি ওকে ডেকে তারপর বললাম, এখন আমাদের ছাতক বাস স্ট্যান্ড থেকে আমাদের গেস্ট হাউসে যেতে 2টা ওয়ে আছে। একটাকে আমরা বলতাম যে পোস্ট অফিস লাইন, ওখান থেকে যেতে পারি ইউজুয়াল রোড। আর একটা ছিল, যদি ওইটা কোনো কারণে বন্ধ থাকে তাহলে আমরা বাজার ঘুরে শ্মশানের পাশ দিয়ে যেতাম। তো ওই দিনকে তো মফিজে ডাক দিয়ে আমি রিক্সায় উঠলাম, তখন অঝোর বৃষ্টি হচ্ছে। তো মফিজ করলো পোস্ট অফিস থেকে না গিয়ে ডান দিক দিয়ে এই বাজারের মধ্যে। আমাকে কিরে মফিজ এদিক দিয়ে? কারণ না স্যার, এত বৃষ্টি হয়েছে, ওখানে একটা কালভার্ট ছিল, কালভার্টে ডুবে গেছে, তো ওটা রাস্তাটা পুরাই ডুবা। আমি বললাম ওকে ফাইন। যাওয়ার সময় দেখি শ্মশানের মধ্যে আগুন জ্বলে। তা বলে এত বৃষ্টির মধ্যে কেমনি আগুন জ্বলে? মফিজ বলে, স্যার সন্ধ্যার পর একটা পোড়াইছে ওখানে, তো ওই যে ওদের কি একটা রিচুয়াল আছে, ওই জন্য টিন দিয়ে ঢাকা রাখছে, আগুনটা যেন না নিভে। আচ্ছা। এবার আমি ওখান থেকে 4:05 বাকি 10 মিনিট বাকি আমি গেস্ট হাউসে পৌঁছে গেছি। পৌঁছে 101 নম্বর রুমে সিকিউরিটি চিনি, সিকিউরিটি খুলে দিল রুম। আমি একটু ফ্রেশ হয়ে তারপরে মাথাটাতে মুছে ড্রেস চেঞ্জ করে আমি বাথরুমের লাইটটা অন করি একটু, মানে আমি আবার লাইটের মধ্যে ঘুমাতে পারি না, একটু প্রবলেম হয়। তো একটু যেন লাইট আসে এটা করে, আর সারা রাতে জানি তো বিছনায় ঘুমলাম, এসিটা অন করে দিয়ে বিছনায় শুলাম, সাথে সাথে ঘুম। আমার মনে হয় রাসেল ভাই ইটস লাইক 10-15 মিনিটস আমি ঘুমাইছি। এমনি আমার একটা অভ্যাস হচ্ছে, আমি ডান দিকে ফিরে শুই সবসময়। সাডেনলি আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস আমি করতে পারতেছি না, হাত পা নাড়াতে পারতেছি না। তো আমি মানে পুরোপুরি জেগে গেছি, মানে পুরোপুরি কনসাস, আর আনকনসাস মোটেই না। আমি খুব চেষ্টা করতেছি কথা বলার জন্য, কোনো কথা মুখ থেকে আসতেছে না। ওই যে আপনার বাথরুমের যে অল্পটুকু আলো, যে ঘরটা আলো হয়ে আছে, সাডেনলি আমার পায়ের দিকে নজর গেছে, দেখি যে একজন দাঁড়ানো আমার পায়ের কাছে। ইটস লাইক হাইট হবে আপনার হার্ডলি 3 feet, কালো কুচকুচে, বাচ্চাদের মতো, তার মানে একদম মানে কুচকুচে কালো, 3 থেকে 3.5 ফিট লম্বা, কোনো ইয়ে নেই তার মধ্যে, কোনো মানে এক্সপ্রেশন নেই আর কি, নর্মাল। কিন্তু হাতটা, বা হাতটা আমার পায়ের উপরে দেয়া, এবং দ্যাটস দ্য রিজন আমি আমার পুরো কোনো বডি আমি নাড়াতে পারতেছি না, নাড়াতে পারতেছি না, আমার মানে শ্বাস করতে পারতেছি। আমার তো মনে হচ্ছে যে আমার শ্বাসটা সব বন্ধ হয়েছে। তো তখন আমি সূরাতুল ইখলাস পড়া শুরু করলাম। আমার ওই একটাই, আমি একবার হুজুরে বলে দিয়েছিলাম আমাকে পড়তে, আমি ওইটা ছাড়া আমার এখন কোনো কারণে এইটাই আমার মনে আসে। তো আমি পড়া শুরু করছি, 1বার 2বার পড়ছি, 3বার পড়তে হয় না, সব কিছু ফাইন, এভরিথিং ওকে। আমি উঠলাম, বিছনা দিয়ে উঠে বাথরুমটা বন্ধ করে দিয়ে রুম লাইটটা জ্বালাই দিলাম, জ্বালা আবার শুয়েছি।
এবার আমি করলাম কি, ডান দিকে না ফিরে লম্বালম্বি সে বা হাতটা চোখের উপরে দিয়ে রাখছি, যেন মানে লাইটটা আড়াল করার জন্য। আর দিয়ে শুয়েছি, এবং আমার মনে হয় যে আমি তখনই ঘুমায় পড়লাম। আবার 10-15 মিনিট মনে হয় আবার সেম অবস্থা। এখন আমি যে আমরা হাতটা যে নাড়াবো, হাতটা যে সরাবো, আমি হাতটা সরাতে পারতেছি না। আমি অল্প অল্প তাকায় যা দেখলাম, দেখি যে আমার হাতগুলো ইটস লাইক ইলেকট্রিক্যাল থাম, ইলেকট্রিক্যাল যে পিলারগুলো আছে এরকম মোটা একটা হাত। আমি কীভাবে সরাবো? মানে এত মোটা হয়ে গেছে, এত মোটা আমার হাত লাগতেছে আমার কাছে, যে এত মোটা এবং এত ওয়েট যে আমি এটা সরাতে পারতেছি না। হাতটা ওজন অনেক বেশি, ওজন অনেক বেশি, এবং আমি কোনোদিন ফিরতেও পারতেছি। তো আমি আবার পায়ের দিকে তাকে দেখে ওই লোকটা দাঁড়ায় আছে ঠিকই, লোকটা বলবো না, মানে কোনো কিছুর সাথে তার আমি আই ক্যান সে যে এটা এরকম দেখতে ওরকম দেখতে। ইটস লাইক এটা একটা আকৃতি, ইটস হিউম্যান আকৃতি, মানে কারো শেপ, রাইট। তো তখন আমি কি করব, আমি আবার সূরাতুল কাহফ পড়া শুরু, এবার পুরোপুরি 2 বার পড়লাম, 3 বার পুরোপুরি পড়লাম। তখন দেখলাম যে সব একদম এভরিথিং নর্মাল। তখন আমি নেমে সিকিউরিটি ডাক দিলাম যে তুই একটা চেয়ার নিয়ে এখানে বস আমার রুমের সামনে, আমি একটু ঘুমাই। এটা করতে করতে ফজর আজান দিল। দেন তো আলহামদুলিল্লাহ উজু করে নামাজ পড়লাম, নামাজ আদায় করে তারপরে এভরিথিং। কিন্তু মানে এফেক্টটা যে হলো, আমি 8:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচণ্ড জ্বর, এবং 2টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাইরে ঢাকা পাঠালো, এবং আমি কন্টিনিউয়াসলি 7 দিন প্রচণ্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করেছে ওই সময়টায়, এবং 8 দিনে আমি এবার প্ল্যান্টে জয়েন করলাম আর কি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এবং আমি এবার কিছু মেসেজ পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অজিত বাল্মীকি, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে এছাড়াও আরও অনেকে আছেন। তানজিম আহমেদ তমহাল আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছে, এবং তিনি বলেছেন ইমেল করার জন্য কি বাংলায় ইংলিশে লিখতে হয়? না, আপনি যেভাবে এখানে কমেন্টটা লিখেছেন পুরোপুরি বাংলায়, সেভাবেও আপনি লিখতে পারেন। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে লিখবেন। বাংলা তো সবসময় প্রেফার্ড। আমাদের সঙ্গে আছেন আরিফিন মাহমুদ সুজন, এবং আমাদের তিনি বরিশালের ঘটনাটা শুনেছেন, এবং আমাদের সাথে আছেন এমটি মামুন, এবং আমাদের সঙ্গে আছেন শামীম সালমান, সৌদি আরব থেকে তিনি শুনছেন ফুর্তি অ্যাপ দিয়ে। শত ব্যস্ততার মাঝেও একটা এপিসোডও মিস করি না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সাদমান শাহিব আমাদের সঙ্গে আছেন, ওয়েল লিসনিং ফ্রম সিসিআর। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রেদওয়ান হৃদয়, নাইস স্টোরি। আমাদের সঙ্গে আছেন NH রাজ, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো হয়েছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সমজিদ আরিয়ান শ্রাবণ, আমাদের সঙ্গে আছেন সিল্কি শিমুল, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রায়হান আহমেদ, সারোয়ার আলম, লিমন হাসনাত আমাদের সঙ্গে আছেন, ইমতিয়াজ শুভ আমাদের সঙ্গে আছেন, প্রত্যয় খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী সামিয়া, মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন, এমডি নাহিদ আমাদের সঙ্গে আছেন, শাওন আমাদের সঙ্গে আছেন। কালকে এক্সাম, তাও তিনি ভূত এফএম শুনছেন। আমাদের সঙ্গে আছেন নাজমুল হাসান, সাকলাইন আহমেদ ফোরকান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও প্রিন্স আমান, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি হাবিবুর, কারেন্টলি আই মিন সৌদি আরবিয়া। লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আশিক ইসলাম, এবং তিনি বলছেন যে আমার কমেন্ট পড়া হয় না, যে পড়ে ফেললাম তোর কমেন্ট। ইমন খান হৃদয়, অসাধারণ ঘটনাটি প্রচুর ভয়ঙ্কর ঘটনা যেটা শুনলেন তিনি বলছেন। থ্যাংক ইউ সো মাচ। ইশতিয়াক শুভ আমাদের সঙ্গে আছেন, মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন, নাইস স্টোরি লিখেছেন। মিকাত হাসান আমাদের সঙ্গে আছেন। আমি কিন্তু ভূত এফএমের যে পেজটা আছে সেখান থেকে পড়ছি, www.facebook.com/bhutfm.russell। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও MH বাঁধন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইসমাইল হোসেন, কাতার থেকে শুনছেন তিনি। রেদওয়ান হৃদয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ শুভ, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ হোস্টেল থেকে শুনছেন। মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন নাজিয়া হাসান, এই ঝড়ের রাতেও মিস দিলাম না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রুবেল ইসলাম, রাজশাহী থেকে তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম রূপক,
আজকের স্টোরিগুলো অনেক ইন্টারেস্টিং। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবরার আহমেদ রাজু, সব মিলে সাথে আছেন ঝিনাইদা থেকে। আমাদের সঙ্গে আছেন অমিল মিলন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাজি রুবেল খান সহ আরও অনেকে এই পেজটাতে। থ্যাংক ইউ সো মাচ। রেডিও ফুর্তি যে পেজটা, সেখানেও অনেকে আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন রোহান চিশতি, নরসিংদী থেকে তিনি আছেন। আবদুল্লাহ শেখ আমাদের সঙ্গে আছেন। এবং এই পেজে আপনি একটা মজার জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে এই পেজের কাভার পেজটা আপনি দেখবেন রেডিও ফুর্তির, উইচ ইজ www.facebook.com/bhutfmradio.furti www.facebook.com/radio.furti। এটাতে দেখবেন যে আমাদের ভূত এফএম সম্পর্কে একটা মানে কাভার ফটো বা কাভারের যে জায়গাটা, যে ভিডিও, সেই ভিডিওটা আপনি দেখবেন যে সেখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইউ ক্যান চেক ইট আউট। কাশফিয়া আরিন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সোলাইমান ইসলাম নাসিম, এছাড়াও এস রাফি আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ রিফাত আলম রিজভি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন রুকন উদ্দিন মুন্না, আমাদের সঙ্গে আছেন নাহিদ হক তানহা, আমাদের সঙ্গে আছেন এমডি জিহাদ সর্দার, এছাড়াও জাফরিন নূর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন হাফিম অর্ণব, আমাদের সঙ্গে আছেন এমডি শরীফ মাহমুদ, এমডি জাহিদ হাসান, আমাদের সঙ্গে আছেন শুভ দত্ত সৌরভ, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি বাকিটা সময়ও আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাব এখন, এবং সেই অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবে। ইন দ্য মিন টাইম আমাদেরকে যদি আপনারা ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের টুইটার আমাদের টুইটার হচ্ছে রাসেল RUSSELL Russell_BhutFM BHOTFM। ব্যাস, চলে আসবেন যেখানে খুশি, লিখবেন আপনার ইচ্ছে মতো। চলে যাচ্ছি একটি অডিও ক্লিপে, ফিরে আসবো একটু পরেই। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhut FM, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমার ফ্রেন্ড একজন ডাক্তার, ক্লিনিক আছে তার, পাশাপাশি সে একটা সরকারি হাসপাতালে সে প্র্যাকটিসও করে। তো অপারেশনে কাটা ছেঁড়া থেকে শুরু করে মর্গে যাওয়া আসা এগুলো কমন ব্যাপার তার কাছে। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা সে এখনো যদি কোনো দূরে কোনো পেশেন্টকে দেখতে যেতে হয়, সে এই ঘটনাটা তার মনে পড়ে যায়, মানে সে ভাবে যাওয়ার আগে। তো আমি সেই ঘটনায় যাচ্ছি। তো একদিনকে তার ক্লিনিকটা বন্ধ করার সময়, তার ক্লিনিকে একজন রিসেপশনিস্ট আছে, তো সেই ক্লিনিকটা বন্ধ করেন। তো ডাক্তার মানে যে বন্ধু আমার, সে বাড়ি যাওয়ার সময় একটা ফোন আসে তার ফোনে। ফোন আসার সময় তাকে একটা পেশেন্টের বাড়ির লোক বলে যে ডাক্তারবাবু এরকম আমার বাবার এই হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন, নাহলে আমার বাবা বাঁচবে না। তো একটু চমকে যায় যে হুট করে বলছে এরকম এরকম কথা, কোনো চেনা পরিচিত পেশেন্ট কি, এটা ভাবেও। কিন্তু তারপর যখন নাম টাম জানে তখন দেখে ওর কোনো চেনা পরিচিত পেশেন্টও না। কোথা দিয়ে ফোন করছে এটা জানলে ও আরও অবাক হয় যে এত দূরে ও কোনোদিনও পেশেন্ট দেখতেই যায়নি, তাহলে ওকে জানলো কীভাবে? হয়তো জানতে পারে কারোর থ্রুতে।
তো সে বলে যে আমার এখন ক্লিনিক বন্ধ হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব। তখন খুব রিকোয়েস্ট করার পর বললো যে জায়গাটা কোথায়। তো জায়গাটা মিনিমাম ও যা শুনে টুনে দেখলো আধা ঘন্টার উপরে। তো প্রথমে নাই বলে দেয়, কিন্তু একদিকে খুব রিকোয়েস্ট করে যে আমার বাবা হয়তো বাঁচবে না। ও তখন বলে যে আপনার ওইখানে আশেপাশে কোনো ডাক্তারের কাছে বা আপনি হাসপাতালে নিয়ে যান। ও তখন বললো যে সব বন্ধ হয়ে গেছে। তো ডাক্তারখানা বন্ধ হতে পারে মেনলি, বাট হাসপাতাল তো বন্ধ হয় না। তো অবাক হলো, দিয়ে ভাবলো যে ঠিক আছে আমি আসছি তাহলে। তো ক্লিনিক থেকে বেরিয়ে নর্মালি ট্রেনে চেপে ও ট্রেনে করে নামার পর যখন বাইরে আসে, বাইরে এসে দেখে পুরো রাস্তাটা পুরো ফাঁকা, খালি দুটো অটো রিক্সার মতো দাঁড়িয়ে আছে। বাদ বাকি সামনে দিয়ে দেখতে পাচ্ছে ডাক্তারখানা বন্ধ আছে, এমনি দোকানও বন্ধ। তো দেখে সামনে দুখানা লোক আসে, এসে বলে ডাক্তারবাবু আমরাই ফোন করেছিলাম, আপনি চলুন আমাদের সাথে। দিয়ে লোক দুটো ওদের মানে ও বন্ধুকে ভ্যানে করে নিয়ে যায়, রিক্সা ভ্যান যেটা হয় সেই ভ্যানে করে নিয়ে যায়। তো নর্মালি ভ্যানে বসেই যায়। তো জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে, বলছে বুঝতে পারছি না, আপনি গেলে বুঝবেন। নর্মালি পেশেন্টের কাছে যায় সে, পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টকে দেখে, সেরকম কোনো সিরিয়াস কন্ডিশন না যদিও, কিন্তু তবুও দুখানা ইনজেকশন টিটানাস দেয় পেশেন্টকে, দিয়ে একটা প্রেসক্রিপশন লিখে দেয়। প্রেসক্রিপশন লিখে বলে এই ওষুধটা এখনই লাগবে দিতে, আপনি কোথাও ডাক্তারখানা থেকে আনুন। দিয়ে বলে যে ও আপনাদের এখানে ডাক্তারখানা তো বন্ধ, এক কাজ করুন আমি ফোন করে দিচ্ছি, আমার চেম্বার থেকে নিয়ে আসুন কাউকে পাঠিয়ে। তার মধ্যে একজন মানে ওই দুটো ভদ্রলোকের মধ্যে সে বলে এই ওষুধগুলো লাগবে, ঠিক আছে দিন। পুরোপুরি ও হতবাক হয়ে যায়। সেই লোকটা কাগজটা নিয়ে খালি বাইরে বেরালো, দিয়ে ঢুকলো সবকটা ওষুধ হাতে নিয়ে। তো একটু অবাক হয়ে জিজ্ঞেস করতে যাবে, দিয়ে ভাবলো যে থাক আগে মেডিসিনটা দিয়ে দিই। ভালো কথা, মেডিসিন দিয়ে ও ব্যাক করে, বলে ঠিক আছে এবার আমি বেরিয়ে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে, এই মেডিসিনগুলো দিয়ে দেবেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় কাল সকালে উঠে হাসপাতালে বা ডাক্তারকে দেখিয়ে নেবেন। তো নর্মালি ওরা ফিস দিয়ে দেয় বন্ধুকে, ফিস দিয়ে বলে ওনার বাবা বলেন যে ডাক্তারবাবুকে ছেড়ে আসো ভ্যানে করে। তো ডাক্তার বলে যে না বন্ধুটা আমার বলে যে থাক আমায় ছাড়তে হবে না, আমি এখান দিয়ে নর্মালি কিছু পেয়ে যাবো। তো ভালো মতো জানতো যে ও কিছুই পাবে না, কিন্তু ও মানে ভরসা করে উঠতে পারছিল না ওই দুই ভাইকে, এমনকি ওর বাবাকেও। তো নর্মালি বেরিয়ে যাওয়ার পর দেখে দূর দিয়ে একটা লোক আসছে ভ্যানে করে। নর্মালি ও ভ্যানটা দাঁড় করানোর পর সেই লোক বলে আগে কি হয়েছে বলুন। বলছে আমাকে একটু স্টেশন অবধি ছেড়ে দেবেন। তো সেই লোকটা একটুখানি মাথা চুলকে বলছে ঠিক আছে বসুন স্যার, কিন্তু আমার ভ্যানে তো একটা ডেড বডি আছে, আপনারাও ভয় পাবেন না তো, অসুবিধা নেই তো। ও নর্মালি বলে যে না ডেড বডি আছে তো কি হয়েছে। বলছে ও তখন ভ্যানওয়ালাটা বলে ও আপনি তো ডাক্তার স্যার, আমি ভুলেই গেছিলাম। ও আরো অবাক হয়ে যায়। ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি ডাক্তার, বিকজ ওর গলায় কোনো স্টেথোস্কোপ এইসবও ছিল না। তো ভ্যানওয়ালা হেসে ভ্যান চালাতে। তো একটা পর্যায়ে ও ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে তোমাদের গ্রামে এরকম ফাঁকা কেন, এত কোনো কিছু দোকান সব বন্ধ হ্যান ত্যান এরকম কেন। তখন বলে আপনি বুঝে যাবেন ঠিক স্যার। যে স্টেশনের কাছে এসেই লোকটা এবার বলছে পিছন দিয়ে ও শুনতে পাচ্ছে কেউ চিল্লাচ্ছে ওই দাঁড়া এরকম সামথিং। তো ভ্যানওয়ালাকে বলছে এই দাঁড়াও কেউ কারা আসছে মনে হচ্ছে। তখন ভ্যানওয়ালা বলে ও কিছু না। তখন বন্ধুটা বলছে না তুমি দাঁড়াও দিয়ে ও নেমে যায় এক প্রকার বন্ধুটা। তখন ভ্যানওয়ালা ভ্যানটা স্টপ করে। ও যখন পেছন ঘুরে দেখে ভ্যানওয়ালা নেই, কিন্তু ও এসে গেছে স্টেশনের সামনে। এমন সময় 2-4টে লোক আসে, এসে বন্ধুটাকে ধরে বলে আপনার তো সাহস কম না, আপনি এরকম আমার বাবার লাশটাকে এইভাবে করে ভ্যানে নিয়ে চলে আসছেন চুরি করে, আপনি কে, আপনাকে পুলিশে দেবো হ্যান ত্যান। ও পুরোপুরি আকাশ থেকে পড়ে। ও তখন ডাইরেক্ট নিজের বিবরণ দেয় যে আমি অমুক, কিন্তু বিবরণ দেওয়ার সময় ও পুরোপুরি প্রায় বলতে গেলে সেন্সলেস হয়ে পড়ে, এরকম অবস্থা। ও যে লোকগুলো সামনে ছিল তার মধ্যে 2জন লোককে দেখে, যে পেশেন্ট দুখানার যে বাড়ির ছেলে 2জন ওকে পিক করতে এসেছিল তাদের 2জনকে দিয়ে বলে আমি তো আপনার বাড়িতে গিয়ে আপনার বাবাকে দেখে এলাম, আপনি আবার আমাকে চোর বলছেন। ওই লোক দুটো মানে যারা এসেছিল 4জনের মধ্যে ওই 2টো লোক ওর দিকে তাকিয়ে থাকে, বলে আমার বাবাকে দেখে এলেন, এটা কার লাশ। যখন লাশটার মানে ইয়েটা তোলে পর্দাটা,
কাপড়টা তোলে, তখন দেখছে ও যেই পেশেন্টকে দেখেছিল তার লাশ ওটা। সঙ্গে সঙ্গে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। এটাও অনেকে মানতে চায় না যে ডাক্তার যারা ভূতে বিশ্বাস করে না বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের সাথে হতে পারে না। ও আমাকে নিজে বলেছে যে ও নিজেও বিশ্বাস করতো না এইসবে, বাট এরকম একটা অ্যাক্টিভিটিস হওয়াতে সত্যি সেন্সলেস হয়ে পড়ার পর স্টেশনে ওইখানে স্টেশন মাস্টার যে আছে তার রুমেই ওকে নিয়ে যাওয়া হয়। সব লোক ওকে গোল হয়ে ঘিরে ধরেছিল। ও যখন সেন্সলেস অবস্থা থেকে ওঠে, যখন ওর চোখে মুখে জল ছেটানো হয়, তারপরে ও নিজের পরিচয় দেয় যে অমুক ডাক্তার একজন ওইখানে। তো স্টেশন মাস্টার ওকে চিনতে পেরেছে। তো যেহেতু ওর বাবা থ্রুতে সামথিং এরকম কিছু একটা ব্যাপার, তো স্টেশন মাস্টারকে পুরোপুরি ঘটনাটা বলে। তখন সবাই অবাক হয়ে যায় যে কিভাবে এটা পসিবল। এমনকি ওদের যে লোকগুলো ছিল তাদের বাড়ির পুরো বাড়িটা কোন জায়গায়, কি বৃত্তান্ত, সব কিছু এভরিথিং বলে দেয়। তো এরকম একটা ঘটনা ঘটেছিল। ঘটার পর ও ঠিক করে যে দুটো পেশেন্ট হলেও হয়তো কাউকে সাথে নেবে কিংবা উইদাউট এনি ইনফরমেশন ওইভাবে যাবে না। তো এই ঘটনাটাও আমার কাছে শেয়ার করেছিল। আমি জানি না এটা কার কার ভয় লেগেছে, বাট আমার মনে হলো আমি তাই পাঠালাম। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে শোনাবেন। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ক্লিপ রয়েছে। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছে আরও একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়ে শোনাবো। এবং আমাদের সঙ্গে আরও বেশ কিছু গেস্টরা রয়েছেন যারা তাদের ঘটনা শেয়ার করবেন খুব ছোট্ট করে। আমরা আমাদের ওনার ঘটনাটা আগে শুনে ফেলি। প্রথম যে অতিথি তার এক ঘটনা খুব ছোট্ট করে শুনে ফেলবো এবং তারপরে আমরা আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন, আমরা তার কাছ থেকে সেটা জিজ্ঞেস করে নিতে পারি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি। তো যখন বন্ধ ছিল, তো আমরা 4-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচণ্ড মন খারাপ ছিল। তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টির রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে আমরা থাকি। তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড ওর নাম রাশেদ। তো ও বেশি কিউরিসিটি ছিল, ওর বেশি। আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো, ওইখানে দেখতে যাব। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই। আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ, ওইখানে আমি ঘটেছিল, ওইখানে সেটা বলেন আমাকে। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে। তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে। আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট রাসেল ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছে তখন রাত প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক। তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে। তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে ওই লোক 2জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও।
তোরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে, তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদরা বলতে, দোস্ত এইখানে 1 মিনিট না, চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতেছিল ওরা, তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে খুঁজতে, যাই দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে যায় দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে, আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে জোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে, তো ও কোনো কথা টথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে ওর বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচণ্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচণ্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, ও খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোনো একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন হ্যাঁ স্বীকার করে ওর আম্মার কাছে সব কিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি এনে ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ওই ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি চলে যাব এখন হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে, এবং আশা করছি যে আপনারা সবাই আমাদের সঙ্গে পুরোটা সময় আছেন। এবং মাইনুদ্দিন ভাইয়ের একটা ঘটনা আমরা শুনে আসবো এই মুহূর্তে। মাইনুদ্দিন ভাই বলেন যে কোন ঘটনাটি আপনি বলবেন এখন, এবং সেটি কী নিয়ে। জি, আরেকবার বলতে হবে কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘটনা আমি বলবো, স্বপ্নের মাধ্যমে যে মানুষের দেখা করে সে বিষয়টা নিয়ে আমাকে একটা লোক এই কথাটা বলছে। গত সপ্তাহে আমাদের প্রোগ্রামটা এটা ছিল, তারপর আমার সাথে এই লোকটা শেয়ার করে। এরকম উনি মধ্যবয়সী একটি লোক, উনি সাংসারিক কিছু অশান্তির কারণে তো তার পরিকল্পনা ছিল সে আত্মহত্যা করবে। তার প্রেশান অশান্তি, তো তার পরিকল্পনা ছিল যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করলে আমি সব কষ্ট থেকে মানে ভালো থাকবো। তার এটাই চিন্তা ভাবনা ছিল যে আমি আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। তো এই পরিকল্পনা অনেক দিন ধরে তার নাকি ছিল। তাই সে একদিন গাজীপুরও ঘুরে আসছে যে কিভাবে সে আত্মহত্যা করতে পারে। তো আত্মহত্যা যেদিন করবে এর 2 দিন আগে সে খুব ভালোভাবে নামাজ পড়ে এবং সবার সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা ভালো বলে, এবং সে দড়ি কিনে নিয়ে আসে। সে এরকম চিন্তা করলো যে আমি রাত্রিবেলা যাব দেরি করে, যেন রাত 1টা-2টার দিকে আমি গাছের মধ্যে ঝুলে ফাঁস দিয়ে মরে যাব। আচ্ছা, তো সেই কথা মতো সে এইরকম রাত্রিবেলা সে গাজীপুরে রওনা দেয় ঢাকার থেকে। সে যেখানে গেছে গাজীপুর, উনি আবার ধূমপান করতো। তো সেই বনটার ভিতরে, বাগানটার ভিতরে গিয়ে বসে খুব চিন্তা করতেছে যে করবে কি করবে না সে, এবং খুব টেনশনে ধূমপান করতেই ছিল। ওই সময় মুহূর্তে একটি পাগল তার কাছে আসে, একেবারে খুব পাগল। ওনার কাছ থেকে সে সিগারেটটা হাতে নিয়ে সেই পাগলটা টান দিয়ে শুরু করে, মানে ধূমপান করে। ওনার হাতে যে দড়িটা ছিল সে পাগলটা দেখে, এবং সে পাগলটা তার কাছ থেকে দড়িটা কেড়ে নিয়ে সে গাছের মধ্যে ঝুলিয়ে সে পাগল নিজেই আত্মহত্যা করে। আচ্ছা, এই আত্মহত্যা করার সময় তার চেহারাটা বিভৎস হয়ে যায়
এবং সেই ব্যক্তি আমাকে বলল যে যখন ওই পাগলটা আমার চোখের সামনে এই কাজটা করলো, আমি এমনভাবে ভয় পেলাম যে ওকে বাঁচাবো না কি করব সেটা আমি জানিনি। আমি ছুটে পালালাম, আচ্ছা, এমন ছুটে পালালাম। সেই থেকে এখনো ঘুমের মধ্যে বললো যে রাত্রে ঘুমাবো বা দিনেই ঘুমাই, সেই পাগলটা আমাকে ডাকতে থাকে যে আসো আমার কাছে এবং তুমি ফাঁসি দাও। সে এখনো বলল যে আমি যে দিনের বেলাও ঘুমাতে সময় ওই পাগলটাকে দেখতে পাই, রাত্রেবেলা ঘুমাইলেও আমি সেই পাগলটাকে দেখতে পাই। আমাকে ঘুমের মধ্যে শুধু বলে আসো আমার কাছে, তুমি এসে ফাঁসি দাও। আচ্ছা, তো এই পর্যন্ত তারিখগুলো চলতেছিল। সে ডাক্তারের পরামর্শ নিয়েছিল, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। উনি বললো ঘুমের ওষুধ খাওয়ার পরেও উনি দীর্ঘ সময় এই ফাঁসি এই পাগলটাকেই দেখেন। অর্থাৎ সে পাগলটাকে কখনো দেখে নেই, সে পাগলটাকে চেনে না। সেদিন সেই গাজীপুর যাওয়াতে তার কাছে একটু সামান্য বসলো এবং সেই উনি নিজে আত্মহত্যা করবে, কিন্তু সেখানে সেই পাগলটা যে আত্মহত্যা দেখালো। এখন সেটাও বললো যে পাগলটা কি সত্যিকার আত্মহত্যা করেছে না আল্লাহ আমাকে সাহায্য করেছে যে ভয় দেখিয়ে এখান থেকে পালানোর জন্য, সেটা আমি জানি না। আচ্ছা, এটাই আমার ছিল ভাইয়া ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি একটু আমাদের কিছু মেসেজ যেগুলো আছে সেগুলো পড়ে আসি এবং দেখি যে কেউ কোনো কিছু আপনার কাছে জানতে চাচ্ছেন কিনা এবং অন্য কোনো বিষয়ে আমরা কথা বলতে পারি কিনা। যাই হোক, আমাদের আরও একবার জানিয়ে দিই যে আমাদের যদি আপনারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/free.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো লিঙ্ক। এবং আমাদের সঙ্গে আপনি টুইটারে যোগাযোগ থাকতে পারেন কানেক্টেড। আমাদের টুইটারে টুইটারে আপনার খুব সহজেই আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে Russell_BhutFM। ব্যাস, আমি দেখি যে টুইটারে অনেকেই লিখছেন এখনো পর্যন্ত। বিশাল বৈরাগী রাজবীর আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ কলিগ্রাম থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। সাদিকুর রহমান তানজিদ, তিনি বলছেন যে হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সব ঘটনা সবসময় খুব সুন্দর হয়, আজকের ঘটনা অনেক সুন্দর লাগছে। পারভেজ আশুগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানজিম আহমেদ তমাল। এবং ঘটনা পাঠানোর পর ঘটনা নেওয়া না হলে আমি বুঝবো কিভাবে আপনার ঘটনাটি আমরা যদি সিলেক্ট করি, তাহলে যারা স্টুডিওতে আসেন তাদের হয়তো ডাকতে একটু দেরি হয়, কিন্তু আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় আপনার আপনি নিজেই আমরা সাধারণত ইমেইল দিয়ে জানিয়ে দেই কোনো সময় আমরা হয়তো সেটা সম্ভব না হলে মোটামুটি 1 মাসের মধ্যে ঘটনাটা পড়া হয়ে যায় আমার কাছে মনে হয় তাই। এবং সেটা যদি না হয় তাহলে আপনার আরও একবার পাঠাতে হবে। এমডি আরিফুর রহমান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে অডিও ক্লিপটা ভয়ের ছিল। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আকাশ হালদার এবং বৃষ্টির সাথে ভূত এফএম। আজ সত্যি খুব দারুণ লাগছে, ঘটনাগুলো খুবই চমৎকার। আমাদের সঙ্গে আছেন নিলয় আহমেদ, লাভ ইউ ভূত এফএম। ফয়জুল্লাহ ইবনে হাবিবুল্লাহ আমাদের সঙ্গে আছেন, মিরপুর ঢাকা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম SR, আমাদের সঙ্গে আছেন শরীফুল ইসলাম অন্তর, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকে এবং MNR নাইম আমাদের সঙ্গে আছেন, নিলয় আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আবরার আহমেদ রাজু সহ আরও অনেকে। আমাদের যে ভূত এফএমের পেজটা সেখানে আছেন দেখতে পাচ্ছি লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ওকে শিমুল হাসান আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে পাগলের যে স্টোরিটা মাইনুদ্দিন ভাইয়ের কাছে যেটা শুনলেন এটা তার কাছে ভয়ের লেগেছে। এবং আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তের রেডিও ফুর্তির পেজেও যুক্ত আছেন। অ্যালেক্স আমাদের সঙ্গে আছেন রানা শেখ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি। কিনার আউইদ এবং ঘুমের মধ্যে মনে হয় আকাশ থেকে পড়লাম, এর কারণে আপনার মনে হয় একটু টায়ার্ড থাকার জন্য বা একটু অসুস্থ থাকলে এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে। উইশ
আচ্ছা, আমাদের সঞ্জু আমাদের সাথে আছেন, অডিও ক্লিপটা ভালো লেগেছে। এমডি মিশুক ইসলাম আমাদের সঙ্গে আছেন, ইব্রাহিম ইসলাম লিটন, অডিও ক্লিপটি দারুণ ছিল। সৌমিত্র সাহা আমাদের সাথে আছেন, কেমন আছেন, খুলনা থেকে বলছেন। রিকি আহমেদ মুন্না আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে যেহেতু বলছেন আমরা তো ভালো আছি, আপনিও ভালো আছেন এটাই আশা করবো, যেহেতু ভূত এফএম শুনছেন। শাহরিয়ার ইমতিয়াজ খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SK আশিক মাহমুদ, MD শাওন আমাদের সঙ্গে আছেন, রনি আমাদের সঙ্গে আছেন। অডিও ক্লিপগুলো জোস তাই লিখেছেন। সাইম আকন্দ অনন্ত আমাদের সঙ্গে আছেন। ঠান্ডা ওয়েদারে ভূত এফএম অনেক জমেছে। আমাদের সঙ্গে আছেন MD মারুফ, অভি, সৌমিত্র সাহা সহ আরও অনেকেই কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। এবং আমাদের যে রেডিও ফুর্তির পেজটা সেটা হচ্ছে www.facebook.com/radio.furti, এবং ভূত এফএমের তো আমি একটু আগেই বলেছি, ভূত এফএমের যে পেজটা সেটা নিয়ে একটু পরে আবারও ফিরে আসবো। শুধু একটু বলি যে MD হাবিবুর আমি দেখতে পাচ্ছি কারেন্টলি সৌদি আরবে, আচ্ছা তিনি আমাদের সঙ্গে আছেন। আচ্ছা ওকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এটি একটি ইমেইল, এবং সেই ইমেইলটা আমি পড়ে ফেলতে চাই, এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনার আগের ইমেইলের মতো আশা করছি ভালো লাগবে। দেখা যাক। হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। সঙ্গত কারণে আমার নাম, ঠিকানা এবং কলেজের নাম প্রকাশ না করার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি রিমা ব্যানার্জি, আমি কলকাতার সল্ট লেক এরিয়াতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি বলছেন ঠিকানা, আচ্ছা আমি কিছু প্রকাশ করছি না তাহলে। আচ্ছা, তিনি বলছেন যে আমাকে পাঠানো তার দ্বিতীয় ঘটনা। আমার পাঠানো ফার্স্ট ঘটনাটি আপনি গত 16 নভেম্বর 2018 শোতে প্রথমেই পড়ে শুনিয়েছিলেন, এবং এতখানি সময় তফাতে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার পক্ষে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই মেইল করে পাঠালাম। ঘটনাটি ঘটেছিল আমার এক ফ্রেন্ডের সাথে। সঙ্গত কারণে আমি ওর নাম প্রকাশ না করার অনুরোধ জানাচ্ছি, আমিও প্রকাশ করলাম না। ঘটনাটি ও যেভাবে বলেছে আমি সেভাবে লিখেছি। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের ওপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি, যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল, এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন, আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করায় আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল, সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত, পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে? আমিও দেখলাম পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল, যেটা কিনা প্রেস করলেই গান বাজত। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতামও। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ
দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একা একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন, পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না। ঘুমের ঘোরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে, বাড়িতে মা একাই ছিলেন। তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। কারণ পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম, বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সবথেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয় এবং সেটা টানা 3 দিন 4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজো পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সেই সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসির সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায় এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনাটি পুরোপুরি আমার বন্ধুর মুখ থেকে শোনা। আশা করি সবার ভালো লাগবে। ভূত এফএমের নিয়মিত শ্রোতা, অসম্ভব ভালো লাগার একটি শো, একটিও এপিসোড মিস করি না। বলে রাখা ভালো যে রাত জেগে ভূত এফএম শুনতে শুনতে আমি এখনও বেশ খানিকটা সাহসী হয়ে গেছি। একা একা কিংবা অন্ধকারে আগের মতো ভয় পাই না এবং ভূত এফএমকে অনেক থ্যাঙ্কস। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। হ্যাঁ, এটাই, আমাদের ভূত এফএম শুনতে শুনতে সবাই সাহসী হয়ে যান, তখন ভয়ঙ্কর ঘটনা অনেকের কাছে মনে হয় যে না, খুব একটা ভয়ঙ্কর হলো না, এটা তো একটা প্রবলেম। বাট আমাদের কাজ সেটাই, ভয় দেখানো এবং ভয়ের মাধ্যমে যে আনন্দ আছে সেই আনন্দই সবার কাছে পৌঁছে দেয়া, রাইট? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপটি শুনে আসব এবং আশা করছি যে এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে এবং তারপরে আমরা কিছুক্ষণ পরে নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। ভূত এফএম, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে, ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা-2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। তো এরকম অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা। তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে মানে একটু যেন চোখ কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম, আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30টার মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল। রাসেল ভাই, এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কেউ কিছু কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোন রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1টা-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা মানে উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের ওই রড গুলা টং 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 করে কাঁপতে থাকে। টং 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 করে কাঁপতে থাকেন, অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না। জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের
ফোনের মধ্যেই এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাব। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম, আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু মানে অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে মানে আবার টং 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 করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। সো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে, আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএম-এর জন্য। ভূত এফএম, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুড এফএম। আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 1:29 আর চলছে ভূত এফএম। এই মুহূর্তে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এবং আমি চলে যাব আমাদের নতুন অতিথি একজন জয়েন করেছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার, আমি ইনজামাম উল হক, আমি মেডিকেল টেকনোলজিস্ট। সেই সাথে আমার যথারীতি মানে মাঠে গরু চড়াইতে গেছে, তখন আনুমানিক কটা বাজে চাচা জানে না। সো চাচাকে নাকি নখ দেওয়া হয়েছে যে গরু চড়াইতে যাবি না, এরকম বলে কেউ একটা শব্দ করছে। তো চাচা ঝট করে উঠা চলে গেছে। যখন গেছে তখন দেখে যে আশেপাশে সবই পরিষ্কার, সবই মানে আকাশ টাকাশ সব পরিষ্কার হয়ে গেছে। তখন চাচা গিয়ে দেখে যে সেখানে কেউই নাই, কৃষক যাই বলেন কেউই নাই। তো আমাদের গ্রামের সাথেই রোডের পাশে একটা বট গাছ আছে। ছোটোবেলা থেকেই যেমন দেখছি এখনও তেমন দেখতেছি, অনেক আগের নাকি বট গাছটা। তো চাচা দেখে ওই বট গাছের একটা পা দিয়া আর অন্য মানে বিলের অপর প্রান্তের গ্রামে আরেকটা পা দিয়া একটা অবয়ব, বিকট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো চাচা সেটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে দেখে যে এখন ফজরে আজান দিচ্ছে। তো চাচা তারপর পরই অসুস্থ হয়ে যায়। তো বেশ কয়েকদিন অসুস্থ ছিল। এর কিছুদিন পরে আমার চাচা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো বেশ কিছুদিন পরে আমার চাচা মারা যায়। তো এখন কি কারণে মারা যায় এক্স্যাক্ট আমরা জানি না, বাট চাচার লিভারটা প্রবলেম হয়ে গেছিলো। এখন কোন রিলেটেড কি সেটা আসলে আমরা কেউ জানতাম না। এই ছিল এটাও আপনাদের ভালো লাগবে এবং আমি এরকম প্রচুর ইমেল চাই। আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন। এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিলে ভালো হবে। এটা আমার মেজো ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে, আর আমাদের মারা যাবার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও
প্রার্থনা হয় আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরও অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয়ে তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচণ্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এই পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকতো। ঘটনা এখানেই শেষ হয়নি। এবার আরও রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে
আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, আমি একটু পরিচয় নেই। ওনার ঘটনাটা আমি শুনিনি যদিও, তবে আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসেছেন? হ্যালো লিসেনার, আমি আসছি বরিশাল থেকে। আমার নাম লিমন। তো ভাইয়া, আমি একটু ক্লান্ত, যার কারণে মানে নার্ভাস আছি। যদি আমার ঠিক আছে, আমরা তাহলে পরে আপনার ঘটনা শুনবো, কোনো সমস্যা নাই। না ঠিক আছে, অসুবিধা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, আপনার ঘটনাটা আপনি ছোট্ট করে বলেন। আপনার মাইক্রোফোনটা ঠিক নাই, আপনি মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে হবে। এখন ঠিক আছে? জি। তো ভাইয়া, আমি ঘটনাটা আমার খুব কাছের একজন থেকে শুনেছি। ঘটনাটা রংপুরের অন্নদানগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। এটা অনেক আগের ঘটনা, প্রায় 100 বছর আগের। তো ওখানে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। ওনারা হচ্ছিল গিয়ে 7 ভাই ও 1 বোন। 7 ভাই ও 1 বোন থাকাতে ওনার বাবা ঠিক করলো যে বোনকে বেশি সম্পত্তি দিবে। অসুস্থ ছিল, বুড়ো বয়সে, তো বোনকে বেশি সম্পত্তি দিবে। এইটা আসলে 7 ভাই মানতে পারলো না। তারা চাচ্ছিল যে আরো তারা সমান ভাগ। এই ঘটনাটা আপনি কোথায় পেয়েছেন? আমার খুব কাছের, ওদের বাড়ি হচ্ছে রংপুরে। আমার খুব কাছের একজন লোক আমাকে বলেছে। আচ্ছা। তো এটা বলার পর সরি ভাইয়া, তো এরকম করার পরে ওনারা একদিন ঠিক করলো কি ওই বোনকে মেরে ফেলবে। এই প্ল্যান করে 7 ভাই ওই বোনকে নিয়ে একটু বাড়ি থেকে একটু দূরে গেল। দূরে গিয়ে একটা কূপের মতো ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ার মতো, মাটি দিচ্ছিল গায়ের উপর, মাটি চাপা দিবে এই নিয়ত করে। তো তখন বোন বলতেছিল যে আমাকে এরকম মারিও না, আমার সম্পত্তি চাই না, তো আমাকে তোমরা জীবনটা ভিক্ষা দাও, এটা বলতেছিল। এটা বলার পরে ওরা বলছে না, সেটা সম্ভব না, তোমাকে আমরা মেরে ফেলবো। তো এরকম করার পরে ওরা একসময় মাটি চাপা দিতে যখন মুমূর্ষ অবস্থায় এসে যায়, তখন ওই বোনটি বলতেছিল, তোমরা আমাকে তো মেরে ফেললে, এখানে আমাকে সবাই মনে রাখবে, এখানে একটা গাছ হবে এবং গাছের সাথে একটা পাথর থাকবে, সবাই আমাকে সারা জীবন এটার জন্য মনে রাখবে। তো এক পর্যায়ে হয় কি ভাই, ওই রাজবাড়ির সবাই মারা যায়, রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পর ঘটে আসল ঘটনা। যখন ওই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়, ওখানে কেউ যেতে পারতো না। ওখানে 7টা দিঘি ছিল, ওই 7 ভাইয়ের 7টা দিঘি ছিল, 7 দিঘির পার বলে ওটা। ওখানকার সবাই চিনে, খুব পপুলার একটা জায়গা, সবাই এখন চিনে। তো মারা যাওয়ার পরে ওখানে যদি লোকজন যেত ভাইয়া, এমন হয়েছে কারো মাথা মাটির মধ্যে পুঁতে ফেলছে, তো মারা গেছে, এরকম লাশ পাওয়া গেছে। পশু পাখি মারা গেছে, এরকম পাওয়া গেছে। তো এরপরে হয়েছে কি ভাইয়া, একদম পরিত্যক্ত অবস্থায় 1980 সালের দিকে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওখানে এখন আর তেমন বাড়িটারি নাই। ওই দিঘিগুলো ভরে আপনার করা হয়, ওখানে এখন জমি চাষ করা হয়। কিন্তু ভাই ওই যে গাছের কথা বলেছিল, ওই বোনটা মারা যাওয়ার পরে ওখানে একটা গাছ হয় এবং গাছের সাথে ছোট থাকা অবস্থায় গাছের একটা ছোট্ট পাথর হয়। এই গাছটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে। 2015 সালের দিকে ওরা দেখে আসছে গাছটা অনেক বড় হয়েছে এবং পাথরটা বাড়তে বাড়তে প্রায় 4-4.5 ফুট হয়ে গেছে। এটা হওয়ার পরে ওই গাছটা এবং যদি পাথরটা যদি কেউ সরাতে যায় তাহলে তার ক্ষতি হয়, এরকম হয়েছে। গাছের পাতা ছিললে তার ক্ষতি হয়, কাটতে গেলে তার ক্ষতি হয়। একবার একটা ছেলে ওই পাথরটা নোংরা করছিল, তো ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে। ওর অনেক চিকিৎসা করা হয়, কয়েক মাস অসুস্থ ছিল, কবিরাজ ডাক্তার দেখায় টাকায়, পরে ছেলেটা সুস্থ হয়। এখনও গাছটা আছে ওখানে অ্যাভেলেবেল, যদি কেউ জানতে চায় ওখানে যেতে পারে। এই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে হাতে একদমই সময় নেই, আমরা ছোট্ট করে একটু দেখি যে আমাদের সঙ্গে আছেন MSH99, MD আরিফুর রহমান আমাদের সঙ্গে আছেন, রতন আমাদের সঙ্গে আছেন, আরও অনেকেই টুইটারে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন, এতক্ষণ পর্যন্ত ছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে এছাড়াও রেডিও ফুর্তি যে পেজটা, সেই পেজেও দেখতে পাচ্ছি অনেকে আছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি বিষাক্তহীন আল মামুন রাব্বি আমাদের সঙ্গে আছেন শরীয়তপুর থেকে, এমডি মাসুক চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন, SM রনি আছেন আমাদের সঙ্গে, আল মামুন রাব্বি আমাদের সঙ্গে আছেন, তানহা তাবাসসুম রিয়া আমাদের সঙ্গে আছেন
এমডি রানা আমাদের সঙ্গে আছেন, এম মামুনুর রশিদ মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইব্রাহিম নাইম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কাচের পুতুল, আমাদের সঙ্গে আছেন শুভ সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভূত এফএমের যে পেজটা, সেখানে আছেন মইনুর সাগর গোপালগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন সালমান উদ্দিন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই এই মুহূর্তে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। আমি আরও একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। চমৎকার লেখেন অনেকে, এবং সেই ঘটনাগুলো আমি বেশি বেশি করে চাই, এবং স্টুডিওতেও প্রচুর আসেন, সেটাও আমরা চাই। এবং আমাদের দেখতে পাচ্ছি তনিমেশ রয় লিখেছেন, মংলা থেকে শুনছি এই মুহূর্তে প্রচণ্ড ঝড় হচ্ছে মংলাতে, আপনাদের সবার জন্যই আপনারা সবাই নিরাপদে থাকেন সেই প্রার্থনাই করি, এবং সুস্থ থাকেন সেই প্রার্থনাই করি। ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, তানভীর আহমেদ প্রান্ত আমাদের সঙ্গে আছেন, এমডি সবাদ হোসেন আমাদের সঙ্গে আছেন, নাজমুল ইসলাম আমাদের সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে, সিয়াম রামিস আমাদের সঙ্গে আছেন, মিশকাত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এবি হাসান রনি, আমাদের সাথে আছেন পান্থ প্রহিত সরকার, আমাদের সঙ্গে আছেন এমডি মিশুক, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রকিবুল ইমতিয়াজ, ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন, রকিবুল ইমতিয়াজ আমাদের সঙ্গে আছেন, মইনুর সাগর আমাদের সঙ্গে আছেন, জিকো রয় আমাদের সঙ্গে আছেন, সাইম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাকিব হাসান, হাসিবুল হাসান, জোবায়ের আহমেদ রোমিও আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন আমাদেরকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী শুক্রবার, এবং তখন রমজান মাস শুরু হচ্ছে আমাদের এখানে এবং সমস্ত পৃথিবীতেই। আপনাদের সবাইকে পবিত্র রমজানের অগ্রিম শুভেচ্ছা, এবং আপনাদেরকে আশা করছি যে আমরা আগামী শুক্রবারে আবারও পাবো, এবং চমৎকার কিছু ঘটনা নিয়ে, চমৎকার কিছু অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা। Radio Furti 88 FM